নমস্কার, সোনার বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। নেট সেট সিলেবাসের বিভিন্ন টপিক নিয়ে নিয়মিত আলোচনার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আজ আলোচনা করব নেটের সিলেবাসের উপন্যাসের ইউনিট নিয়ে। নেট পরীক্ষার প্রস্তুতির জন্য সিলেবাসের উপন্যাসগুলিকে আপনি কিভাবে পড়বেন, কীরকম প্রশ্ন হয়, কিভাবে মনে রাখবেন, এই সমস্ত আজকের ভিডিওর আলোচনার বিষয়। তো উদাহরণ হিসেবে আমি বেছে নেব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে উপন্যাসটিকে। এছাড়া যদি অন্যান্য উপন্যাস নিয়েও আলোচনার ভিডিও পেতে চান তাহলে কমেন্ট করে জানান। উপন্যাসটি সম্পর্কে প্রথমেই জানতে হবে প্রাসঙ্গিক তথ্যাবলী, যেমন প্রকাশকাল, কোন পত্রিকায় প্রকাশ, গ্রন্থাকারে প্রকাশ, উৎসর্গ, কোন পুরস্কার পেয়েছে ইত্যাদি। আর মূল টেক্সট তো খুঁটিয়ে খুঁটিয়ে লাইন বাই লাইন পড়তেই হবে। যখন আপনি পড়বেন হাতে অবশ্যই পেন্সিল রাখবেন। যে যে জায়গা থেকে প্রশ্ন হতে পারে বলে আপনার মনে হবে সব আন্ডারলাইন করতে করতে যাবেন। যখন পড়া শেষ হবে তখন সেই সমস্ত ইম্পর্টেন্ট জায়গাগুলো প্রশ্নোত্তর আকারে বা তথ্য হিসেবে খাতায় লিখে রাখুন এবং খাতাটি পড়ুন। দেখবেন এইভাবে মনে রাখা অনেক সহজ হবে। কিন্তু কেবল খাতাটা পড়লেই হবে না, আপনাকে টেক্সটও পড়তে হবে, খাতাও পড়তে হবে বারবার। তো তুঙ্গভদ্রার তীরে উপন্যাসের উদাহরণের সাহায্যে উপন্যাসগুলির প্রস্তুতি কিভাবে নেবেন সে বিষয়ে আলোচনা করে দিচ্ছি। এখানে উপন্যাসটি সম্পর্কে আমি কিছু প্রাসঙ্গিক তথ্য বলবো, সেগুলি যদি আপনার জানা না থাকে অবশ্যই ভিডিও পজ করে লিখে নেবেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই 1963 সালে উপন্যাসটি রচনা করতে শুরু করেন। সমাপ্ত হয় 17ই এপ্রিল 1965। প্রথম প্রকাশ শারদীয় আনন্দবাজার 1372। উৎসর্গ বাংলা সাহিত্যের বিক্রমশীল ধর্মপাল শ্রী প্রমথনাথ বিশি সুহৃদ বরেশু। 1967 সালে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত রবীন্দ্র পুরস্কার পায় এই উপন্যাসটি। এছাড়া শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য ঐতিহাসিক উপন্যাসগুলির মধ্যে রয়েছে কালের মদিরা, শ্রাবণ 1358, গৌড় মল্লার, জ্যৈষ্ঠ 1361, তুমি সন্ধ্যার মেঘ, আশ্বিন 1365, কুমার সম্ভবের কবি, বৈশাখ 1370। তুঙ্গভদ্রার তীরে উপন্যাসের প্রচ্ছদ অঙ্কন করেছিলেন অজিত গুপ্ত। লেখক এই উপন্যাসের পটভূমিকা সংগ্রহ করেন রবার্ট সেওয়েলের আ ফরগটেন এম্পায়ার নামক গ্রন্থ থেকে। আর কাহিনীর জন্য ঐতিহাসিক তথ্য সংগ্রহ করেছিলেন রমেশচন্দ্র মজুমদার সম্পাদিত দ্য দিল্লি সুলতানেট বই থেকে। কাহিনীর ঘটনাকাল মোটামুটি 1430 খ্রিস্টাব্দের আশেপাশে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় উপন্যাসটি সম্পর্কে বলেছেন, এই উপন্যাসটি ফিকশনাইজড হিস্ট্রি নয়, হিস্টোরিক্যাল ফিকশন। মোটামুটি এই হলো প্রাসঙ্গিক তথ্য। সব উপন্যাস সম্পর্কেই আপনাকে এই সমস্ত তথ্যগুলো জানতে হবে। এইবার দেখতে হবে উপন্যাসটি মোট কটি পর্বে বিভক্ত। তুঙ্গভদ্রার তীরে 4টি পর্বে বিভক্ত। এই 4টি পর্বের আবার কয়েকটি করে উপপর্ব আছে। প্রথম পর্বের উপপর্ব 11টি, দ্বিতীয় পর্বের 9টি, তৃতীয় পর্বের 6টি, চতুর্থ পর্বের 8টি। এইবার যেতে হবে মূল টেক্সটে। কিভাবে আপনি খুঁটিয়ে প্রশ্নোত্তর তৈরি করবেন এখন সেটা নিয়ে আলোচনা করব। যেমন প্রশ্ন হতে পারে, দক্ষিণ ভারতে প্রচলিত যে প্রবাদ বাক্য উপন্যাসের শুরুতে রয়েছে সেটি কি? উত্তর হবে, অবশ্যই অপশন দেওয়া থাকবে। উত্তর হবে গঙ্গার জলে স্নান, তুঙ্গার জল পান। আমি প্রশ্নোত্তর আকারে না বলে ইম্পর্টেন্ট জায়গাগুলো যেগুলো আমার প্রশ্ন হতে পারে বলে মনে হয়েছে সেগুলো তথ্য আকারে বলছি। তুঙ্গা ও ভদ্রা নদী দুটি সহ্যাদ্রির দক্ষিণ প্রান্তে উৎপন্ন। কিছুদূর অগ্রসর হয়ে দুয়ে মিলে তুঙ্গভদ্রা নাম নিয়ে প্রবাহিত। এই নদীর দক্ষিণ তীরে বিজয়নগর রাজ্য। সঙ্গম থেকে বিজয়নগরের দূরত্ব 70 ক্রোশ। উপন্যাস শুরু হয়েছে বৈশাখ মাসের অপরাহ্নে। 1352 শতাব্দে উপন্যাসের কাহিনী আরম্ভ। যে 3টি নৌকা আসছিল, প্রথমটি বিশাল আয়তন বহিত্র, এটি ময়ূরপঙ্খী। দ্বিতীয়টি ক্ষুদ্র ও সংকীর্ণ রণতরীর আকারে গঠিত, তাতে 50 জন যোদ্ধা থাকতে পারে, এটি মকরমুখী, সেখানে ছিল 30 জন যোদ্ধা। তৃতীয়টি ভারবাহী ভর, তার গতি মন্থর। বিদ্যুন্মালার মাতা পট্টমহিষী আর্যা রুক্মিণী দেবী, মণিকঙ্কনার মাতা অনার্যা চম্পা দেবী। বিদ্যুন্মালা ও মণিকঙ্কনা 2-1 মাসের ছোট বড়। বিদ্যুন্মালার বয়স 18 বছর।
বিদ্যুন্মালা তন্নি তপ্ত কাঞ্চন বর্ণা পক্কবিম্বা ধরষ্ঠে। মণিকঙ্কনা তন্নি নয়, দীর্ঘাঙ্গী নয়, রং উজ্জ্বল গৌর নয়। তারা নৌকাযাত্রা করেছিল 3 মাস। হরিহর ও বুক্ক সঙ্গম বংশীয় 2 ভাই ছিল। হরিহর ও বুক্ককে মুসলমান করেছিল দিল্লির সুলতান মোহাম্মদ তুগলক। হরিহর ও বুক্ক পালিয়ে গিয়ে শৃঙ্গেরি শঙ্কর মঠে আশ্রয় নেয়। তাদের হিন্দু ধর্মে পুনরায় দীক্ষা দেন সন্ন্যাসী বিদ্যারণ্য। বিজয়নগরের পূর্ব নাম বিদ্যানগর। কৃষ্ণা নদীর উত্তরে ছিল বাহমনি রাজ্য। দেবরায় রাজা হন বিজয়নগর প্রতিষ্ঠার শতবর্ষ পরে। দেবরায়ের 2 পুত্র রামচন্দ্র ও বিজয় রায়। বিজয় রায়ের দ্বিতীয় পুত্র দ্বিতীয় দেবরায়। দ্বিতীয় দেবরায় সিংহাসনে বসেছেন এই 8 বছর আগে। দ্বিতীয় দেবরায়ের বয়স 35 বছর। কলিঙ্গের রাজা গজপতি চতুর্থ ভানুদেব। বিদ্যুন্মালা ও মণিকঙ্কনা এর কন্যা। কলিঙ্গ দেশ দাক্ষিণাত্যের পূর্ব প্রান্তে সমুদ্র তীরে। কলিঙ্গের রাজবৈদ্যের নাম রসরাজ। কলিঙ্গের উত্তরে আছে অড্রদেশ। মন্দোদরী অড্রদেশের মেয়ে। মন্দোদরীর বয়স আনুমানিক 40। চিপিটক মূর্তির আগের নাম হরিয়াপ্পা কৃষ্ণমূর্তি গোছের কিছু একটা ছিল। অর্জুন বর্মা আসছে গুলবর্গা থেকে। অর্জুন বর্মা ঝাঁপ দিয়েছিল ভীমা নদীতে। বলরামের বাড়ি ছিল বর্ধমানে। মুসলমান শাসনের মাঝখানে সিংহাসনে বসেছিল রাজা গণেশ। অর্জুন বর্মার বয়স হবে 21-22। সে বলরামের চাইতে অন্তত 10 বছরের ছোট। বিজয়নগরের হেমকূটের চূড়া 50 ক্রোশ দূর থেকে দেখা যায়। নদীর উত্তর তীরে আছে অনেগুন্দি দুর্গ। আগে বিজয়নগরের রাজধানী ছিল অনেগুন্দি দুর্গ। নগরীর বহিঃপ্রকাশের বেড় ছিল 30 ক্রোশ। নগরীকে বেষ্টন করে আছে মোট 7টি প্রাকার। তুঙ্গভদ্রা নদীতে বিজয়নগরের কাছে তটরেখা 2 ক্রোশ ব্যাপী প্রাসাদ সৌধে বিস্তৃত। তটরেখার পূর্ব সীমান্তে কিল্লাঘাট। কিল্লাঘাট রাজপ্রাসাদ থেকে প্রসেক পথ দূরে। কম্পনদেব কিল্লাঘাটে এসেছিলেন 5টি হাতি নিয়ে। তরুণের উপরে যন্ত্রবাদকেরা বাজাচ্ছিল মুরজ মুরলী। অর্জুন বর্মার পিতার নাম রাম বর্মা। তারা যাদব বংশীয় ক্ষত্রিয়। রাম বর্মার পারদর্শিতা ছিল গণিত ও জ্যোতিষশাস্ত্রে। 10 বছর বয়সে অর্জুন বর্মার মা মারা যায়। অর্জুন বর্মা এক দণ্ডে 3 ক্রোশ পথ অতিক্রম করতে পারত। রাম বর্মার বয়স 50 বছর পার হয়েছে। অর্জুন বর্মা বাড়ি থেকে নদী অর্ধক্রোশ দূরে। দ্বিতীয় দিন শোভাযাত্রার সময় বাজছিল তুরি ও পটহ। বিজয়নগরের 3টি গিরিশৃঙ্গ হেমকূট, মতঙ্গ ও মালয়বন্ত। সপ্তমপুরীর ব্যাস 4 ক্রোশ। সপ্তমপুরীতে আছে 34টি প্রশস্ত রাজপথ। প্রধান রাজপথের নাম সুপারি রাস্তা। সুপারি রাস্তায় আছে সোনা রূপা হীরা জহরতের বাজার। শোভাযাত্রা রাজভবনে উপস্থিত হয় বেলা দ্বীপ্রহরে। শোভাযাত্রা এসে পৌঁছানোর সময় সভাগৃহের সামনে দাঁড়িয়েছিল 700 প্রতিহারিণী ও পরিচারিকা। ধননায়কের নাম লক্ষণ মল্ল। তিনি একাধারে সেনাপতি ও মহাসচিব। তার বয়স 50। কম্পন রাজার চাইতে 10 বছরের ছোট। রাজগুরুর নাম হলো কুর্মদেব। কুর্মদেব শ্রাবণ মাসে বিদ্যুন্মালার বিবাহ হওয়ার পরামর্শ দিয়েছিলেন। পান সুপারি রাস্তা টাকশাল থেকে শুরু হয়ে পূর্ব দিকে গেছে। এটি রাজ্যের উত্তর অংশে আছে। দেবরায়ের সভায় এসেছিলেন ইরান দেশের রাজদূত আবদার রাজ্জাক। জঙ্গলি গ্রামের পুরনো মোড়ল মারা গেছে 93 বছর বয়সে। পম্পাপতির মন্দির অনুমান পাদক্রোশ দূরে অবস্থিত বায়ুকোণে। পম্পাপতির মন্দিরের উত্তরে তুঙ্গভদ্রা, দক্ষিণে বামে পম্পা সরোবর ও হেমকূট পর্বত। কিল্লাঘাটে রান্না হয়েছিল ভাত আর মাছের রাই ঝোল। পম্পা সরোবরে যে ফুল ফুটত কমল ও কুমুদ। বিজয়নগরে 6 রাগ 36 রাগিনী ছাড়াও কর্ণাট রাগ, দেশ রাগ, গুর্জর রাগ ও জয়মঙ্গল রাগের সমাদর ছিল। দেবরায়ের পাটরানী পদ্মালয়াম্বিকা, মধ্যমা রানী শঙ্কটা, কনিষ্ঠা রানী বিলোলা। রাজার পিতার নাম বীর বিজয়দেব। বিলোলার বয়স 15। পদ্মালয়ের বয়স 25 বছর। পদ্মালয়ের দাসীর নাম মথুরা। রাজার 2 ভাই বিজয় রায় ও কম্পন রায়। রাজ্যের দ্বিতীয় দেবরায়কে ভালোবাসত না কেবল কম্পন। কম্পন দেবের 2 পত্নী কৃষ্ণা ও গিরিজা। অর্জুন বর্মার পিছনে গুপ্তচর ছিল বেঙ্কটাপ্পা। অর্জুন বর্মার সঙ্গে বিজয় রায়ের কাছে গিয়েছিল অনিরুদ্ধ। সংকেত গুহা ছিল কমলা সরোবরের নিকটে। বলরামের সব যন্ত্রপাতি ছিল, কেবল যেটি ছিল না সেটি হলো ভস্ত্রা। অর্জুন বর্মা পিতার মৃত্যু সংবাদ পেয়েছিল পিতার মৃত্যুর 11 দিন পর। কমলা সরোবর আছে পৌরভূমির দক্ষিণ কিনারে।
মঞ্জিরা রাজপুরীতে এসেছে 8 বছর আগে। অর্জুন ও বলরামকে পাহারা দিত চতুর্ভুজ নায়ক। মঞ্জিরা এনেছিল বনবেতসের এড়ো মাসি। রাজা সৈন্য পরিদর্শনে গেছিলেন কৃষ্ণপক্ষের দশমী তিথিতে, প্রত্যাবর্তন করেন শুক্লপক্ষের দশমী তিথিতে। কুমারকম্পনের অতিথি ছিল 12 জন। অতিথিদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিলেন জিমুদ্বাহন ভদ্র। আন্না শব্দের অর্থ দাদা। মঞ্জিরার বাবার নাম বীরভদ্র, বয়স 40। বীরভদ্রের বাড়ি নিচু নগরে। গুহার প্রস্তর ফলকে লেখা ছিল, দেবদাসী তনুশ্রী গৌরনিবাসী শিল্পী মিনকেতুকে কামনা করিয়াছিল। তো এইভাবে আপনাকে উপন্যাসের টেক্সট থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নোত্তর ও তথ্য খাতায় লিখতে হবে, পড়তে হবে এবং মনে রাখতে হবে। লিখলে অবশ্যই মনে রাখতে পারবেন। এইভাবে বাকি সমস্ত উপন্যাসগুলি পড়তে থাকুন। তাহলে আশা করি যে প্রশ্নই আসুক না কেন ম্যাক্সিমাম আপনি সলভ করতে পারবেন। তো এই হলো আজকের ভিডিও। কমেন্ট করে জানাবেন এরপরে কোন বিষয়ে ভিডিও বানালে আপনাদের সুবিধা হয়। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।